আপনি কি কখনো ভেবেছেন আমরা সত্য বলতে আসলে কি বুঝি? কোনো কিছু কি সত্য কারণ আমরা সেটিতে বিশ্বাস করি, নাকি সেটি সত্য কারণ সেটি প্রমাণ দিয়ে যাচাই করা যায়? এই প্রশ্নগুলো নতুন নয়। মানব ইতিহাস জুড়ে মানুষ চেষ্টা করেছে এই পৃথিবীকে বোঝার, তার উৎপত্তি, তার নিয়ম, তার জটিলতা। কিন্তু সেই বোঝার পথে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি বারবার মুখোমুখি হয়েছে। একদিকে বিজ্ঞান, যা প্রশ্ন করে, পরীক্ষা করে এবং ভুল হলে নিজেকে সংশোধন করে। অন্যদিকে সৃষ্টিভিত্তিক ব্যাখ্যা, যা অনেক সময় শুরুই করে একটি নির্দিষ্ট উত্তর দিয়ে এবং তারপর সেই উত্তরকে রক্ষা করার চেষ্টা করে। ইভলিউশন ভার্সেস ক্রিয়েশনিজম এই বই ঠিক এই দ্বন্দ্বটিকেই বিশ্লেষণ করে। কিন্তু এটি কোনো আবেগের গল্প নয়, এটি একটি বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান, যেখানে আপনি দেখবেন বিজ্ঞান কিভাবে কাজ করে, বিবর্তন কিভাবে প্রমাণিত হয়, বিশ্বাস কিভাবে গড়ে ওঠে এবং কেন এই দুই জগতের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এই যাত্রায় আমরা শুধু তথ্য জানব না, আমরা শিখব কিভাবে ভাবতে হয়। কারণ বিজ্ঞান শুধুই কিছু উত্তর দেয় না, এটি একটি পদ্ধতি দেয় যার মাধ্যমে আমরা যে কোনো দাবিকে যাচাই করতে পারি। আর এখানেই এই আলোচনার গুরুত্ব। এটি শুধু বিবর্তন বনাম সৃষ্টি নয়, এটি আসলে কিভাবে আমরা সত্য নির্ধারণ করি তার একটি গভীর বিশ্লেষণ। তাহলে প্রশ্ন, আপনি কি এমন একটি দৃষ্টিভঙ্গি বেছে নেবেন যা প্রশ্ন করতে ভয় পায়, নাকি এমন একটি পদ্ধতি যা আপনাকে স্বাধীনভাবে অনুসন্ধান করতে শেখায়? আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা ধাপে ধাপে এগোব, বিজ্ঞান থেকে ইতিহাসে, আইন থেকে শিক্ষা এবং ব্যক্তিগত বিশ্বাস থেকে সামাজিক প্রভাব পর্যন্ত। চ্যাপ্টার 1, সায়েন্স, ট্রুথ উইথাউট সার্টেনটি। আমরা সাধারণত সত্য বলতে যা বুঝি তা যেন একটি স্থির, চূড়ান্ত, অপরিবর্তনীয় জিনিস। কিন্তু বিজ্ঞান যখন সত্য নিয়ে কথা বলে তখন সেটি একটু ভিন্নভাবে কথা বলে। বিজ্ঞান বলে সত্য মানে নিশ্চিততা নয়, বরং সত্য মানে হলো সবচেয়ে ভালো ব্যাখ্যা, যেটি এখন পর্যন্ত প্রমাণের সাথে সবচেয়ে ভালোভাবে মেলে। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। বিজ্ঞান কখনো দাবি করে না যে তার উত্তরগুলো চূড়ান্ত, বরং বিজ্ঞান সবসময় খোলা রাখে একটি দরজা, আমি ভুল হতে পারি। এই মনোভাবটাই বিজ্ঞানকে আলাদা করে তোলে। কারণ যেখানে কোনো বিশ্বাস নিজেকে অচল, অপরিবর্তনীয় হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, বিজ্ঞান সেখানে নিজেকে সংশোধন করতে প্রস্তুত থাকে। এই অধ্যায়ে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, আমরা কিভাবে জানি যে আমরা যা জানি তা সত্য? বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দেয় কয়েকটি পদ্ধতির মাধ্যমে: পর্যবেক্ষণ, পরীক্ষা, পুনরাবৃত্তি এবং সমালোচনামূলক যাচাই। একটি ধারণা তখনই বৈজ্ঞানিক হয় যখন সেটিকে ভুল প্রমাণ করার সুযোগ থাকে। যদি কোনো দাবি এমন হয় যা কখনোই ভুল প্রমাণ করা যাবে না, তাহলে সেটি বিজ্ঞান নয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি, কারণ বিজ্ঞান নিজেকে রক্ষা করে না, বিজ্ঞান নিজেকে পরীক্ষা করে এবং এই পরীক্ষার মাধ্যমেই সে ধীরে ধীরে বাস্তবতার কাছাকাছি পৌঁছায়। এই অধ্যায়ে আরেকটি বিষয় পরিষ্কার করা হয়। অনেকেই মনে করেন তত্ত্ব মানে কেবল অনুমান, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় তত্ত্ব মানে হলো একটি সুসংগঠিত ব্যাখ্যা যা বহু প্রমাণ দ্বারা সমর্থিত। যেমন মধ্যাকর্ষণ তত্ত্ব, জীববিবর্তন তত্ত্ব, এগুলো কেবল ধারণা নয়, এগুলো বাস্তবতাকে ব্যাখ্যা করার শক্তিশালী কাঠামো। তাহলে প্রশ্ন, বিজ্ঞান যদি নিশ্চিততা না দেয় তাহলে আমরা কেন বিজ্ঞানের উপর ভরসা করি? কারণ এটি একমাত্র পদ্ধতি যা নিজেকে সংশোধন করতে পারে, এটি ভুল স্বীকার করতে পারে এবং সেই ভুল থেকে শিখতে পারে। এই অনিশ্চয়তা আসলে বিজ্ঞানের দুর্বলতা নয়, এটাই তার শক্তি। কারণ নিশ্চয়তা অনেক সময় আমাদের থামিয়ে দেয়, কিন্তু অনিশ্চয়তা আমাদের প্রশ্ন করতে শেখায় এবং প্রশ্নই জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আপনি কি এমন একটি জ্ঞান ব্যবস্থা বেছে নেবেন যা নিজেকে কখনো প্রশ্ন করতে দেয় না, নাকি এমন একটি পদ্ধতি যা ভুলের মধ্য দিয়েই সত্যের দিকে এগিয়ে যায়? এই অধ্যায় আমাদের শেখায় সত্য কোনো গন্তব্য নয়, এটি একটি প্রক্রিয়া।
আর বিজ্ঞান সেই প্রক্রিয়ার নাম। চ্যাপ্টার 2, ইভলিউশন। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর এই অসংখ্য জীববৈচিত্র্য কোথা থেকে এলো? একই গ্রহে এত ভিন্ন ভিন্ন প্রাণী, এত জটিল গঠন, এত সূক্ষ্ম অভিযোজন, এসব কি আলাদা আলাদা করে সৃষ্টি হয়েছে, নাকি এর পেছনে রয়েছে একটি প্রাকৃতিক প্রক্রিয়া? এই অধ্যায়ে আমাদের নিয়ে যায় সেই প্রশ্নের কেন্দ্রে। বিবর্তন। বিবর্তন কোনো অনুমান নয়, এটি একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা ব্যাখ্যা করে কিভাবে সময়ের সাথে সাথে জীবেরা পরিবর্তিত হয়। এই পরিবর্তন হঠাৎ করে ঘটে না, এটি ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘটে। এখানে দুটি মৌলিক ধারণা গুরুত্বপূর্ণ: ভ্যারিয়েশন এবং ন্যাচারাল সিলেকশন। প্রতিটি জীবের মধ্যে সামান্য ভিন্নতা থাকে, কেউ একটু দ্রুত, কেউ একটু শক্তিশালী, কেউ পরিবেশের সাথে একটু বেশি মানিয়ে নিতে পারে। এই ভিন্নতাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে টিকে থাকার সম্ভাবনা। যে বৈশিষ্ট্য পরিবেশে টিকে থাকতে সাহায্য করে সেটি পরবর্তী প্রজন্মে বেশি দেখা যায়। এটাই ন্যাচারাল সিলেকশন। এটি কোনো পরিকল্পিত প্রক্রিয়া নয়, এটি অন্ধ কিন্তু কার্যকর। কোনো লক্ষ্য ছাড়াই শুধু পরিবেশের চাপের মাধ্যমে জীবন নিজেকে গড়ে তোলে। এই প্রক্রিয়ার মাধ্যমে সহজ জীব থেকে জটিল জীবের উদ্ভব ঘটে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল সব জীব একে অপরের সাথে সম্পর্কিত। মানুষ, প্রাণী, উদ্ভিদ সবাই একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে। এই ধারণাটি প্রথম সুসংগঠিতভাবে ব্যাখ্যা করেন চার্লস ডারউইন। তার কাজ দেখায় প্রকৃতি নিজেই নির্বাচন করতে পারে, কোনো অতিপ্রাকৃত হস্তক্ষেপ ছাড়াই। এখন প্রশ্ন, এই তত্ত্বের প্রমাণ কি? বিবর্তনের প্রমাণ আসে বিভিন্ন উৎস থেকে। ফসিল রেকর্ড, যা দেখায় জীবনের ধাপে ধাপে পরিবর্তন। কম্পারেটিভ অ্যানাটমি, যা দেখায় ভিন্ন জীবের মধ্যে কাঠামোগত মিল। জেনেটিক্স, যা প্রমাণ করে আমরা সবাই একটি শেয়ার করা জৈবিক ইতিহাসের অংশ। এই প্রমাণগুলো আলাদা নয়, এগুলো একে অপরকে সমর্থন করে। তাহলে কেন এখনও অনেক মানুষ বিবর্তন নিয়ে দ্বিধায় থাকে? কারণ বিবর্তন শুধু একটি বৈজ্ঞানিক ধারণা নয়, এটি আমাদের নিজের পরিচয় সম্পর্কেও প্রশ্ন তোলে। আমরা কি আলাদা, বিশেষভাবে তৈরি, নাকি আমরা প্রকৃতির একটি অংশ যার ইতিহাস কোটি বছরের? এই প্রশ্ন সহজ নয়, কিন্তু বিজ্ঞান সহজ উত্তর খোঁজে না। বিজ্ঞান খোঁজে সঠিক ব্যাখ্যা, এবং এখন পর্যন্ত বিবর্তনই সেই ব্যাখ্যা যা জীবনের বৈচিত্র্যকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। তাহলে আপনি কি এমন একটি ব্যাখ্যা গ্রহণ করবেন যা প্রমাণের উপর দাঁড়িয়ে আসে, নাকি এমন একটি ধারণা যা প্রশ্নের মুখোমুখি হতে চায় না? এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির বাইরে নই, আমরাই প্রকৃতি। আর আমাদের গল্প একটি দীর্ঘ, জটিল এবং প্রমাণ নির্ভর বিবর্তনের গল্প। চ্যাপ্টার 3, বিলিফস, রিলিজিয়ন, ক্রিয়েশনিজম অ্যান্ড ন্যাচারালিজম। আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা সবাই কোনো না কোনো বিশ্বাস নিয়ে বেঁচে থাকি, কিন্তু সব বিশ্বাস কি এক ধরনের? কিছু বিশ্বাস আসে প্রমাণ থেকে, আর কিছু বিশ্বাস আসে ঐতিহ্য, সংস্কৃতি বা ব্যক্তিগত অনুভূতি থেকে। এই অধ্যায়ে আমরা এই বিশ্বাসগুলোর প্রকৃতি বুঝতে চেষ্টা করি। প্রথমেই রিলিজিয়ন বা ধর্ম। ধর্ম সাধারণত এমন কিছু ধারণা দেয় যা অতিপ্রাকৃত ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে। এখানে সত্য নির্ধারণ হয় গ্রন্থ কর্তৃক বা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই দাবিগুলোকে সাধারণত বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা যায় না। এরপর আসে ক্রিয়েশনিজম। ক্রিয়েশনিজম মূলত একটি নির্দিষ্ট ধর্মীয় ধারণা, যেখানে বলা হয় জীবন এবং মহাবিশ্ব একটি সচেতন সৃষ্টিকর্তার দ্বারা পরিকল্পিতভাবে তৈরি। এটি প্রায় বৈজ্ঞানিক ব্যাখ্যার বিকল্প হিসেবে উপস্থাপিত হয়। কিন্তু এখানে সমস্যা হলো ক্রিয়েশনিজম সাধারণত শুরু করে একটি উপসংহার দিয়ে, এটি সৃষ্টি করা হয়েছে, তারপর প্রমাণ খোঁজে সেই উপসংহারকে সমর্থন করার জন্য। অন্যদিকে বিজ্ঞান শুরু করে প্রশ্ন দিয়ে এবং অনুসন্ধানের মাধ্যমে উত্তর খোঁজে। এখানেই আসে ন্যাচারালিজম। ন্যাচারালিজম কোনো বিশ্বাস ব্যবস্থা নয়,
এটি একটি পদ্ধতি। এটি ধরে নেয় প্রাকৃতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে আমাদের প্রাকৃতিক কারণই খুঁজতে হবে, অতিপ্রাকৃত ব্যাখ্যা নয়, বরং পরীক্ষাযোগ্য পর্যবেক্ষণযোগ্য কারণ। এটি অতিপ্রাকৃত নেই এমন দাবি করে না, বরং এটি বলে যতক্ষণ না কোনো কিছু পরীক্ষা ও প্রমাণের আওতায় আছে ততক্ষণ সেটিকে বিজ্ঞানের অংশ হিসেবে ধরা যাবে না। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রিলিজিয়ন এবং ক্রিয়েশনিজম অনেক সময় দাবি করে চূড়ান্ত সত্য, কিন্তু ন্যাচারালিজম কাজ করে পরীক্ষাযোগ্য ব্যাখ্যা দিয়ে। এখন প্রশ্ন, এই তিনটি দৃষ্টিভঙ্গি কি একসাথে থাকতে পারে? কিছু মানুষ চেষ্টা করে ধর্ম এবং বিজ্ঞানকে সমন্বয় করতে, কিন্তু যখন ধর্ম প্রাকৃতিক জগৎ সম্পর্কে নির্দিষ্ট দাবি করে যা বৈজ্ঞানিক প্রমাণের সাথে মেলে না, তখন সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এই অধ্যায় আমাদের শেখায় সব বিশ্বাস সমান নয়। কিছু বিশ্বাসকে প্রশ্ন করা যায়, পরীক্ষা করা যায় এবং ভুল প্রমাণ করা যায়, আর কিছু বিশ্বাস নিজেকে প্রশ্নের বাইরে রাখতে চায়। তাহলে আপনি কোন ধরনের বিশ্বাসকে বেছে নেবেন? যেটি আপনাকে প্রশ্ন করতে দেয় না, নাকি যেটি আপনাকে শেখায় কিভাবে প্রশ্ন করতে হয়? কারণ সত্যের পথে সবচেয়ে বড় বাধা অজ্ঞতা নয়, বরং এমন বিশ্বাস যা নিজেকে যাচাই করতে দেয় না। এই অধ্যায় আমাদের আমন্ত্রণ জানায় বিশ্বাসকে শুধু ধারণা হিসেবে না দেখে তার ভিত্তি, তার প্রমাণ এবং তার সীমাবদ্ধতা সব কিছু বিশ্লেষণ করতে। কারণ বিশ্বাস আমাদের চিন্তাকে গড়ে তোলে, আর চিন্তাই নির্ধারণ করে আমরা পৃথিবীকে কিভাবে বুঝব। চ্যাপ্টার 4, বিফোর ডারউইন টু দ্য 20th সেঞ্চুরি। এখন আমরা ফিরে যাচ্ছি একটি সময়ের দিকে যখন বিবর্তন ধারণাটি প্রতিষ্ঠিত হয়নি। তখন মানুষ কিভাবে ব্যাখ্যা করত জীবনের বৈচিত্র্যকে? বহু শতাব্দী ধরে প্রধান ধারণা ছিল একটাই, প্রজাতি স্থির। যে প্রাণী যেমন আসে সেটি ঠিক তেমনভাবেই সৃষ্টি হয়েছে এবং কখনো পরিবর্তিত হয় না। এই ধারণাকে বলা হয় ফিক্সিটি অফ স্পেসিস। এই দৃষ্টিভঙ্গি শুধু ধর্মীয় বিশ্বাস থেকে আসেনি, বরং প্রাচীন দার্শনিক চিন্তাতেও এর প্রভাব ছিল। যেমন গ্রেট চেইন অফ বিং নামে একটি ধারণা প্রচলিত ছিল, যেখানে জীবগুলোকে একটি সোপান বা ধাপে সাজানো হয়, নিম্ন থেকে উচ্চতর, একটি স্থির অপরিবর্তনীয় কাঠামোর মধ্যে। এখানে কোনো বিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই, শুধু একটি স্থায়ী শৃঙ্খলা। কিন্তু সময়ের সাথে সাথে কিছু প্রশ্ন উঠতে শুরু করে। প্রাকৃতিক ইতিহাসবিদরা যখন নতুন নতুন প্রজাতি আবিষ্কার করলেন এবং ফসিল খুঁজে পেলেন, তখন দেখা গেল পৃথিবীতে এমন অনেক প্রাণী ছিল যারা এখন আর নেই। তাহলে প্রশ্ন, যদি সব কিছু অপরিবর্তনীয় হয়, তাহলে এই বিলুপ্ত প্রাণীগুলো কোথা থেকে এলো? এই প্রশ্ন ধীরে ধীরে স্থির প্রজাতির ধারণাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। এরপর আসেন চার্লস ডারউইন। তিনি প্রস্তাব করেন প্রজাতি পরিবর্তিত হতে পারে। তার ধারণা ছিল জীবন তার পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে নিজেকে পরিবর্তন করে এবং সেই অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে পৌঁছে যায়। যদিও আজ আমরা জানি এই ব্যাখ্যাটি সম্পূর্ণ সঠিক নয়, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, কারণ এটি প্রথমবারের মতো স্থিরতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। এরপর আসেন জর্জ কুভিয়ে, যিনি ফসিল নিয়ে কাজ করে দেখান বিলুপ্তি একটি বাস্তব ঘটনা। এটি একটি বড় পরিবর্তন আনে চিন্তায়, কারণ যদি প্রজাতি বিলুপ্ত হতে পারে তাহলে প্রকৃতি স্থির নয়। এরপর ধীরে ধীরে বৈজ্ঞানিক প্রমাণ জমতে থাকে, প্রশ্নগুলো আরও স্পষ্ট হয় এবং মঞ্চ প্রস্তুত হতে থাকে একটি বড় বিপ্লবের জন্য। সেই বিপ্লব যা পরবর্তীতে নিয়ে আসবে বিবর্তনের আধুনিক ব্যাখ্যা। এই অধ্যায় আমাদের দেখায় বিজ্ঞান হঠাৎ করে তৈরি হয় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে ভুল ধারণা, আংশিক সত্য এবং নতুন প্রমাণের সমন্বয়ে। তাহলে আপনি কি লক্ষ্য করেছেন কিভাবে একটি প্রতিষ্ঠিত ধারণা সময়ের সাথে সাথে ভেঙে পড়ে এবং কিভাবে নতুন প্রমাণ আমাদের চিন্তাকে বদলে দেয়? এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় আজ আমরা যেটিকে স্বাভাবিক বা সত্য বলে মনে করি তা একসময় প্রশ্নবিদ্ধ ছিল,
আর আজকের প্রশ্ন হয়তো আগামী দিনের জ্ঞানের ভিত্তি, কারণ জ্ঞান স্থির নয়, এটি পরিবর্তিত হয়, বিকাশিত হয় এবং প্রতিটি নতুন প্রমাণের সাথে আরও নির্ভুল হয়ে ওঠে। চ্যাপ্টার 5, এলিমিনেটিং এভলিউশন, ইনভেন্টিং ক্রিয়েশন সায়েন্স। যখন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব প্রমাণের উপর দাঁড়িয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন সেটিকে সরাসরি অস্বীকার করা কঠিন হয়ে যায়। তখন কি করা হয়? এই অধ্যায় আমাদের দেখায় কিভাবে বিবর্তনকে সরিয়ে দেওয়ার চেষ্টা থেকে একটি নতুন ধারণা জন্ম হয়, ক্রিয়েশন সায়েন্স। 20 শতাব্দীর শুরুতে বিশেষ করে বিবর্তন শিক্ষার বিরুদ্ধে একটি সংগঠিত আন্দোলন শুরু হয়। লক্ষ্য ছিল স্পষ্ট, স্কুল থেকে বিবর্তন সরিয়ে দেওয়া। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল 1925-এর স্কোপিস মানকি ট্রায়াল, যেখানে বিবর্তনবাদ পড়ানোর অভিযোগে একজন শিক্ষককে মামলায় অভিযুক্ত করা হয়েছিল। এটি শুধু একটি আইনগত মামলা ছিল না, এটি ছিল দুটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ, বিজ্ঞান বনাম ধর্মীয় ব্যাখ্যা। যদিও এই মামলার ফলাফল জটিল ছিল, তবুও একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, বিবর্তনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সহজ নয়। তখন কৌশল বদলায়, বিবর্তনকে সরাসরি বাদ দেওয়ার পরিবর্তে একটি বিকল্প বিজ্ঞান তৈরি করার চেষ্টা করা হয়। এভাবেই আসে ক্রিয়েশন সায়েন্স। এটি নিজেকে বিজ্ঞান হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু এর পদ্ধতি ভিন্ন। বিজ্ঞান যেখানে শুরু করে প্রশ্ন দিয়ে, ক্রিয়েশন সায়েন্স সেখানে শুরু করে একটি নির্দিষ্ট উপসংহার দিয়ে। জীবন সৃষ্টি করা হয়েছে, তারপর সেই ধারণাকে সমর্থন করার জন্য প্রমাণ খোঁজা হয়। এখানে একটি মৌলিক সমস্যা আছে, এটি ফলসিফায়েবল নয়, অর্থাৎ এমন কোনো পরিস্থিতি নেই যেখানে এই ধারণাকে ভুল প্রমাণ করা যাবে, আর এখানেই এটি বিজ্ঞানের মানদণ্ডে পড়ে না। তবুও ক্রিয়েশন সায়েন্স শুধু বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করে কিছু তথ্য বেছে নেয় এবং একটি বৈজ্ঞানিক চেহারা তৈরি করে। কিন্তু যখন একটি ধারণা শুধু নিজের পক্ষে প্রমাণ খোঁজে এবং বিপরীত প্রমাণকে উপেক্ষা করে, তখন সেটি অনুসন্ধান নয়, এটি হচ্ছে সমর্থন খোঁজা। এই অধ্যায় আরও দেখায় কিভাবে ক্রিয়েশন সায়েন্স শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করার চেষ্টা করে, ফেয়ারনেস বা ব্যালেন্সের নামে, যেন দুটি সমান শক্তিশালী বৈজ্ঞানিক তত্ত্ব একসাথে পড়ানো হচ্ছে, কিন্তু বাস্তবে একটি প্রমাণ নির্ভর, অন্যটি বিশ্বাস নির্ভর। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা যদি প্রমাণের পরিবর্তে বিশ্বাসকে সমান গুরুত্ব দেয়, তাহলে জ্ঞানের ভিত্তি দুর্বল হয়ে যায়। তাহলে প্রশ্ন, সব মতামত কি সমানভাবে বৈধ? বিজ্ঞান বলে না, এই ধারণার মূল্য নির্ভর করে তার প্রমাণের ওপর। এই অধ্যায় আমাদের শেখায় সব বৈজ্ঞানিক দাবি সত্যিকারের বিজ্ঞান নয়। কিছু ধারণা বিজ্ঞানের ভাষা ব্যবহার করে, কিন্তু বিজ্ঞানের পদ্ধতি অনুসরণ করে না। আর এখানেই আমাদের সতর্ক থাকতে হবে, কারণ সত্যকে বোঝার জন্য শুধু তথ্য জানা যথেষ্ট নয়, আমাদের জানতে হবে কিভাবে সেই তথ্য তৈরি হয়েছে। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, বিজ্ঞানকে সরিয়ে দেওয়া কঠিন, কিন্তু তাকে ভুলভাবে উপস্থাপন করা অনেক সহজ, এবং সেই জায়গাতেই সমালোচনামূলক চিন্তার প্রয়োজন সবচেয়ে বেশি। চ্যাপ্টার 6, নিও ক্রিয়েশনিজম। যখন কোনো ধারণা সরাসরি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না, তখন কি সেটি পুরোপুরি হারিয়ে যায়? না, অনেক সময় তা নিজের রূপ বদলায়। এই অধ্যায়ে আমরা দেখব ক্রিয়েশন সায়েন্স কিভাবে নতুন একটি রূপ নেয়, নিও ক্রিয়েশনিজম। ক্রিয়েশন সায়েন্স যখন আদালত ও বৈজ্ঞানিক মহলে সমালোচনার মুখে পড়ে, তখন তার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এটি স্পষ্টভাবে ধর্মীয়, আর সেই কারণেই এটি বিজ্ঞান হিসেবে গ্রহণযোগ্য হয় না। তাই কৌশল পরিবর্তন করা হয়, ধর্মীয় ভাষা সরিয়ে একটি নিরপেক্ষ ভাষা ব্যবহার শুরু হয়। এই নতুন পদ্ধতিকে বলা হয় নিও ক্রিয়েশনিজম। এখানে সরাসরি সৃষ্টিকর্তা শব্দটি বলা হয় না, বলা হয় ইন্টেলিজেন্ট ডিজাইন। ধারণাটি হলো জীবন এত জটিল যে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া সম্ভব নয়, অতএব এর পেছনে একটি বুদ্ধিমান নকশা থাকতে হবে। শুনতে যুক্তিসঙ্গত মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, এটি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা?
বিজ্ঞান কোনো কিছুকে ব্যাখ্যা করতে গেলে একটি প্রক্রিয়া দেখায়, একটি পরীক্ষাযোগ্য মডেল দেয়, কিন্তু ইন্টেলিজেন্ট ডিজাইন কোনো নির্দিষ্ট প্রক্রিয়া দেয় না। এটি শুধু বলে এটি খুব জটিল, তাই এটি ডিজাইন করা। এটি একটি যুক্তিগত সমস্যা, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, অর্থাৎ আমরা এখনও ব্যাখ্যা করতে পারছি না, তাই এটি অতিপ্রাকৃত। কিন্তু ইতিহাস আমাদের দেখায় যেসব বিষয় একসময় রহস্য ছিল, বিজ্ঞান সেগুলোরও ব্যাখ্যা দিয়েছে। অজানা মানেই অতিপ্রাকৃত নয়। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। নিও ক্রিয়েশনিজম নিজেকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তার মূল লক্ষ্য থাকে বিজ্ঞান শিক্ষায় প্রভাব ফেলা, বিশেষ করে স্কুলে বিকল্প ব্যাখ্যা হিসেবে ইন্টেলিজেন্ট ডিজাইন অন্তর্ভুক্ত করার চেষ্টা। কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন, একটি ধারণা কি শুধুমাত্র সমান সুযোগ পাওয়ার কারণে বিজ্ঞানের অংশ হয়ে যায়? বিজ্ঞান বলে না, একটি ধারণাকে বৈজ্ঞানিক হতে হলে এটি হতে হবে পরীক্ষাযোগ্য, পুনরাবৃত্তিযোগ্য এবং ভুল প্রমাণযোগ্য। নিও ক্রিয়েশনিজম এই মানদণ্ড পূরণ করে না। এই অধ্যায়ে আমাদের দেখায় কিভাবে একটি ধারণা নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু তার মূল কাঠামো অপরিবর্তিত থাকে। তাহলে আপনি কি শুধু শব্দের পরিবর্তনে বিশ্বাস করবেন, নাকি খুঁজে দেখবেন এর ভেতরের পদ্ধতি কী? কারণ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ হলো কি বলা হচ্ছে তা নয়, বরং কিভাবে বলা হচ্ছে এবং সেটি যাচাই করা যায় কি না। এই অধ্যায় আমাদের সতর্ক করে, সব নতুন ধারণা নতুন নয়। কিছু ধারণা শুধু পুরনো ভাবনাকে নতুন ভাষায় উপস্থাপন করে, আর সেই জায়গাতেই সমালোচনামূলক চিন্তার প্রয়োজন সবচেয়ে বেশি। চ্যাপ্টার 7, টেস্টিং ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড এভিডেন্স এগেনিস্ট ইভলিউশন ইন দ্য কোর্ট। বিজ্ঞান সাধারণত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, কিন্তু কখনো কখনো একটি ধারণাকে বিচার করা হয় আদালতে। এই অধ্যায় আমাদের নিয়ে যায় ঠিক সেই অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বিজ্ঞান এবং আইন মুখোমুখি হয়। প্রশ্নটি ছিল, ইন্টেলিজেন্ট ডিজাইন কি সত্যিই বিজ্ঞান, নাকি এটি কেবল একটি পুনর্গঠিত ধর্মীয় ব্যাখ্যা? এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় মামলায়। এই মামলায় একটি স্কুল বোর্ড সিদ্ধান্ত নেয় বিবর্তনের পাশাপাশি ইন্টেলিজেন্ট ডিজাইনও শিক্ষার্থীদের শেখানো হবে। তাদের যুক্তি ছিল এটি একটি বিকল্প বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু বিষয়টি আদালতে গড়ায় এবং সেখানে একটি মৌলিক প্রশ্ন তোলা হয়, বিজ্ঞান কি? আদালতে বিজ্ঞানীদের ডাকা হয়, বিশেষজ্ঞদের সাক্ষ্য নেওয়া হয় এবং বিশ্লেষণ করা হয় ইন্টেলিজেন্ট ডিজাইন কি বিজ্ঞানের মানদণ্ড পূরণ করে। ফলাফল ছিল স্পষ্ট। আদালত রায় দেয় ইন্টেলিজেন্ট ডিজাইন বিজ্ঞান নয়, কারণ এটি পরীক্ষাযোগ্য নয়, এটি ফলসিফায়েবল নয় এবং এটি প্রাকৃতিক ব্যাখ্যার পরিবর্তে অতিপ্রাকৃত ধারণার উপর নির্ভর করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আদালত দেখায় ইন্টেলিজেন্ট ডিজাইন আসলে ক্রিয়েশনিজম এরই একটি রূপ, যা শুধুমাত্র নতুন ভাষায় উপস্থাপন করা হয়েছে। এই রায় একটি বড় দৃষ্টান্ত তৈরি করে, কারণ এটি শুধু একটি মামলার ফলাফল নয়, এটি একটি স্পষ্ট সীমারেখা টেনে দেয় বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে। এই অধ্যায়ে আরও আলোচনা করা হয় কিভাবে আদালত বৈজ্ঞানিক প্রমাণ মূল্যায়ন করে। বিজ্ঞান যেখানে কাজ করে প্রমাণ, পরীক্ষা এবং পুনরাবৃত্তির মাধ্যমে। আইন সেখানে দেখে কোনো ধারণা জনসাধারণের শিক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য কি না। এখানে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে, সব বিতর্ক বৈজ্ঞানিক নয়, কিছু বিতর্ক সামাজিক এবং আইনি, কিন্তু সেই বিতর্কেও বিজ্ঞানের মানদণ্ডই নির্ধারণ করে কোনটি বিজ্ঞান হিসেবে গ্রহণযোগ্য। তাহলে প্রশ্ন, একটি ধারণা কি আদালতের মাধ্যমে বিজ্ঞান হয়ে যেতে পারে? না, বিজ্ঞান নির্ধারিত হয় প্রমাণ এবং পদ্ধতির মাধ্যমে, কোনো রায় বা মতামতের মাধ্যমে নয়। এই অধ্যায় আমাদের শেখায়, যখন একটি ধারণা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না, তখন সেটি কখনো কখনো আইনি পথ খোঁজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আইন সত্য তৈরি করে না, আইন শুধু নির্ধারণ করে কোন ধারণা সমাজে কিভাবে ব্যবহার হবে, আর সত্য নির্ধারণের কাজ এখনও বিজ্ঞানেরই হাতে।
এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় সত্যের লড়াই শুধু ল্যাবে হয় না, কখনো কখনো তা আদালতেও পৌঁছে যায়। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণই নির্ধারণ করে কোন ব্যাখ্যা টিকে থাকবে। চ্যাপ্টার 8, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি। যখন আমরা উৎপত্তি নিয়ে কথা বলি তখন শুধু জীবনের কথা বলি না, আমরা কথা বলি পুরো মহাবিশ্বের, পৃথিবীর এবং সেই দীর্ঘ সময়ের যার ভেতর দিয়ে সব কিছু গড়ে উঠেছে। এই অধ্যায় আমাদের নিয়ে যায় তিনটি বড় বৈজ্ঞানিক ক্ষেত্রের মধ্যে: কসমোলজি, অ্যাস্ট্রোনমি এবং জিওলজি। প্রথমেই কসমোলজি। এটি অনুসন্ধান করে মহাবিশ্বের শুরু, তার গঠন, তার বিবর্তন। বর্তমান বৈজ্ঞানিক মডেল অনুযায়ী মহাবিশ্বের সূচনা হয়েছিল একটি উচ্চ ঘনত্ব, উচ্চ তাপমাত্রার অবস্থায়, যাকে আমরা বলি বিগ ব্যাং। এটি কোনো বিস্ফোরণ নয়, বরং স্থানকালের নিজস্ব প্রসারণ। এই মডেল সমর্থিত হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, গ্যালাক্সির দূরত্ব ও গতি এবং মৌলগুলোর বণ্টনের মাধ্যমে। এরপর অ্যাস্ট্রোনমি। এটি আমাদের দেখায় পৃথিবী কোনো কেন্দ্র নয়, আমরা একটি সাধারণ নক্ষত্রের চারপাশে ঘুরছি, যা একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ মাত্র। এই উপলব্ধি আমাদের অবস্থানকে মহাবিশ্বে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এবার আসি জিওলজি। জিওলজি আমাদের বলে পৃথিবী কত পুরনো এবং কিভাবে এটি পরিবর্তিত হয়েছে। রেডিওমেট্রিক ডেটিংয়ের মাধ্যমে আমরা জানি পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। শিলাস্তরের স্তর, ফসিলের অবস্থান এবং টেকটনিক গতিবিধি সবই দেখায় পৃথিবী একটি গতিশীল, পরিবর্তনশীল সিস্টেম। এই তিনটি ক্ষেত্র একসাথে একটি সঙ্গতিপূর্ণ ছবি তৈরি করে। মহাবিশ্ব পুরনো, পৃথিবী পরিবর্তনশীল এবং সময় একটি বিশাল গভীর মাত্রা। এখন প্রশ্ন, এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ কিছু ক্রিয়েশনিস্ট দাবি করে মহাবিশ্ব ও পৃথিবী খুবই নবীন এবং সব কিছু অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু কসমোলজি, অ্যাস্ট্রোনমি এবং জিওলজি একত্রে দেখায় এই দাবিগুলো প্রমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বৈশিষ্ট্য দেখা যায়: ইন্ডিপেন্ডেন্ট লাইন্স অফ এভিডেন্স। অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্ষেত্র ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করেও একই ধরনের উপসংহারে পৌঁছায়। এটি কাকতালীয় নয়, এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে ব্যাখ্যাটি বাস্তবতার কাছাকাছি। তাহলে আপনি কি এমন একটি ব্যাখ্যাকে গ্রহণ করবেন যা বহু দিক থেকে সমর্থিত, নাকি এমন একটি ধারণা যা প্রমাণের সাথে সংঘর্ষে জড়ায়? এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী ছোট, কিন্তু তার ইতিহাস বিশাল। আর সেই ইতিহাস বোঝার জন্য আমাদের প্রয়োজন প্রমাণ, পদ্ধতি এবং প্রশ্ন করার সাহস। কারণ মহাবিশ্ব শুধু আমাদের জন্য তৈরি হয়নি, আমরাই সেই মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ যে এখন নিজেকে বোঝার চেষ্টা করছে। চ্যাপ্টার 9, প্যাটার্নস অ্যান্ড প্রসেস অব বায়োলজিক্যাল ইভলিউশন। আমরা ইতোমধ্যেই জেনেছি বিবর্তন ঘটে, কিন্তু একটি গভীর প্রশ্ন এখনও বাকি: কিভাবে ঘটে এবং আমরা কিভাবে সেই পরিবর্তনের প্যাটার্ন বা ধরনগুলো চিনতে পারি? এই অধ্যায় আমাদের নিয়ে যায় বিবর্তনের ভেতরের মেকানিজম এবং তার দৃশ্যমান চিহ্নগুলোর দিকে। প্রথমেই প্যাটার্নস। যখন আমরা জীবজগৎকে দেখি আমরা কিছু নির্দিষ্ট ধরন লক্ষ্য করি। হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন। জীবগুলোকে এমনভাবে শ্রেণীবদ্ধ করা যায় যা একটি পরিবার গাছের মতো দেখায়। কেন এমন হয়? কারণ সব জীব একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে। এই ধারণাটিকে সমর্থন করে হোমোলোগাস স্ট্রাকচার, যেমন মানুষের হাত, তিমির পাখনা, বাদুড়ের ডানা। এগুলো দেখতে আলাদা, কিন্তু তাদের মৌলিক গঠন একই। এটি কাকতালীয় নয়, এটি একটি শেয়ার করা ইতিহাসের ইঙ্গিত। এবার আসি প্রসেস। বিবর্তন শুধু একটি প্যাটার্ন নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এর মধ্যে কয়েকটি প্রধান প্রক্রিয়া: ন্যাচারাল সিলেকশন, যেখানে পরিবেশ নির্ধারণ করে কোন বৈশিষ্ট্য টিকে থাকবে; জেনেটিক ড্রিফট, যেখানে সম্পূর্ণ র্যান্ডম পরিবর্তন ছোট জনসংখ্যায় বড় প্রভাব ফেলতে পারে; মিউটেশন, যা নতুন জেনেটিক বৈশিষ্ট্য তৈরি করে; জিন ফ্লো,
যেখানে এক জনসংখ্যা থেকে অন্য জনসংখ্যায় জিনের আদান প্রদান হয়। এই প্রক্রিয়াগুলো একসাথে কাজ করে এবং সময়ের সাথে সাথে নতুন প্রজাতির উদ্ভব ঘটায়। এখানে আসে স্পেসিয়েশন, যখন একটি প্রজাতি দুটো আলাদা প্রজাতিতে বিভক্ত হয়ে যায়। এটি হঠাৎ ঘটে না, বরং ধীরে ধীরে জেনেটিক এবং পরিবেশগত পরিবর্তনের মাধ্যমে। এখন প্রশ্ন, আমরা কিভাবে নিশ্চিত হই যে এই প্রক্রিয়াগুলো সত্যিই ঘটেছে? উত্তর, প্রমাণ। আমরা দেখতে পাই ফসিল রেকর্ডে পরিবর্তনের ধাপ, ল্যাবরেটরিতে মাইক্রো ইভলিউশন এবং প্রকৃতিতে চলমান অভিযোজন। জেনেটিক্স আমাদের দেখায় কিভাবে ডিএনএ স্তরে পরিবর্তন জমা হয় এবং এই সব প্রমাণ একত্রে একটি শক্তিশালী সঙ্গতিপূর্ণ ছবি তৈরি করে। তাহলে কেন কিছু মানুষ এখনও বলে বিবর্তন শুধু একটি তত্ত্ব? কারণ তত্ত্ব শব্দটির বৈজ্ঞানিক অর্থ অনেক সময় ভুল বোঝা হয়। বিজ্ঞানের ভাষায় একটি তত্ত্ব হলো এমন একটি ব্যাখ্যা যা বহু প্রমাণ দ্বারা সমর্থিত। বিবর্তন সেই ধরনেরই একটি তত্ত্ব। এই অধ্যায় আমাদের শেখায় বিবর্তন কোনো একক ধারণা নয়, এটি একটি জটিল বহুস্তরীয় প্রক্রিয়া যেখানে প্যাটার্ন এবং মেকানিজম একসাথে কাজ করে। এবং এই বোঝাপড়ার মাধ্যমে আমরা শুধু জীবনের অতীতই বুঝি না, আমরা বর্তমান এবং ভবিষ্যতের পরিবর্তনও বুঝতে পারি। তাহলে প্রশ্ন, আপনি কি প্রকৃতিকে একটি স্থির ছবি হিসেবে দেখবেন, নাকি একটি চলমান পরিবর্তনশীল প্রক্রিয়া হিসেবে, যেখানে প্রতিটি জীব একটি দীর্ঘ বিবর্তনীয় গল্পের অংশ? কারণ জীবন থেমে নেই, এটি এখনও পরিবর্তিত হচ্ছে, আর আমরা সেই পরিবর্তনের মধ্যেই বেঁচে আছি। চ্যাপ্টার 10, লিগ্যাল ইস্যুস। যখন কোনো ধারণা শুধু বৈজ্ঞানিক বিতর্কে সীমাবদ্ধ থাকে না, বরং স্কুল, নীতি এবং সমাজে প্রভাব ফেলতে শুরু করে, তখন সেটি আইনের প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ে আমরা দেখি বিবর্তন এবং সৃষ্টিভিত্তিক ধারণার সংঘর্ষ কিভাবে আদালত এবং আইন ব্যবস্থায় পৌঁছে যায়। প্রশ্নটি ছিল সরল, কিন্তু এর প্রভাব ছিল গভীর। স্কুলে কি পড়ানো হবে, বিজ্ঞান নাকি বিশ্বাসভিত্তিক ব্যাখ্যা? এই প্রশ্নকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ মামলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল 1925-এর স্কোপস মানকি ট্রায়াল। এই মামলায় আদালত সিদ্ধান্ত নেয় বিবর্তন পড়ানো নিষিদ্ধ করা সংবিধানের বিরুদ্ধে, কারণ রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিতে পারে না। এরপর আসে সেই সব গোষ্ঠী যারা বিবর্তনের পাশাপাশি ক্রিয়েশন সায়েন্স পড়ানোও বাধ্যতামূলক করতে চেয়েছিল। আদালত আবারও স্পষ্ট করে, না, কারণ ক্রিয়েশন সায়েন্স মূলত একটি ধর্মীয় ধারণা যা বিজ্ঞান হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই রায়গুলো একটি মৌলিক নীতি প্রতিষ্ঠা করে। পাবলিক এডুকেশনে শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ হবে ধর্মীয় বিশ্বাস নয়, বরং বৈজ্ঞানিক মানদণ্ডের ভিত্তিতে। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি ধারণা উঠে আসে, সেপারেশন অব চার্চ অ্যান্ড স্টেট, অর্থাৎ রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকতে হবে। কারণ রাষ্ট্র যদি কোনো একটি বিশ্বাসকে সমর্থন করে, তাহলে অন্যদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। এই অধ্যায়ে আমরা আরও দেখি কিভাবে একাডেমিক ফ্রিডম বা ব্যালেন্স ট্রিটমেন্টের মতো শব্দ ব্যবহার করে ক্রিয়েশনিজমকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু আদালত বারবার প্রশ্ন করে, এটি কি সত্যিই বিজ্ঞান? এবং প্রতিবারই প্রমাণের ভিত্তিতে উত্তর আসে। তাহলে প্রশ্ন, আইন কি সত্য নির্ধারণ করে? না, আইন নির্ধারণ করে সমাজে কোন ধারণা কিভাবে প্রয়োগ হবে, কিন্তু সেই প্রয়োগের ভিত্তি প্রমাণ এবং যুক্তির উপর দাঁড়াতে হবে। এই অধ্যায় আমাদের শেখায় বিজ্ঞান শুধু ল্যাবের ভেতর সীমাবদ্ধ নয়, এটি শিক্ষা, নীতি এবং সামাজিক কাঠামোর সাথে গভীরভাবে জড়িত। আর সেই কারণেই বিজ্ঞানকে সঠিকভাবে উপস্থাপন করা শুধু একটি একাডেমিক বিষয় নয়, এটি একটি নাগরিক দায়িত্ব। তাহলে আপনি কি চান শিক্ষা প্রমাণের উপর দাঁড়াক, নাকি এমন একটি ব্যবস্থায় যেখানে বিশ্বাস এবং বিজ্ঞান একই মানদণ্ডে বিচার করা হয়? এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচার শুধু আইনের বিষয় নয়, এটি জ্ঞানের সাথেও জড়িত। আর যখন জ্ঞান সঠিক হয়, তখন সিদ্ধান্তও ন্যায্য হওয়ার সম্ভাবনা বাড়ে।
চ্যাপ্টার 11 এডুকেশনাল ইস্যুস। শিক্ষা এটি কি শুধু তথ্য দেওয়ার একটি প্রক্রিয়া, নাকি এটি শেখায় কিভাবে চিন্তা করতে হয়? এই অধ্যায়ে আমরা দেখি বিবর্তন বনাম সৃষ্টি বিতর্ক কিভাবে সরাসরি শ্রেণীকক্ষে প্রবেশ করে। প্রশ্নটি এখানে আর তাত্ত্বিক নয়, এটি বাস্তব। একজন শিক্ষক কী পড়াবেন, একজন শিক্ষার্থী কী শিখবে এবং কোন মানদণ্ডে সেই জ্ঞান নির্বাচন করা হবে। অনেক ক্ষেত্রে বিবর্তনকে কন্ট্রোভার্সিয়াল বলে উপস্থাপন করা হয়, কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। বিজ্ঞানভিত্তিক বিতর্ক এবং সামাজিক বিতর্ক এক জিনিস নয়। বৈজ্ঞানিক মহলে বিবর্তন নিয়ে মৌলিক কোনো বিতর্ক নেই, কিন্তু সমাজে বিশ্বাস, সংস্কৃতি এবং পরিচয়ের কারণে এই বিষয়টি বিতর্কিত হয়ে ওঠে। এই বিভ্রান্তি শিক্ষায় সমস্যা তৈরি করে। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, টিচ দ্য কন্ট্রোভার্সি ধারণা। শুনতে এটি ন্যায্য মনে হতে পারে। যদি বিতর্ক থাকে তাহলে দুই পক্ষই শেখানো হোক, কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি একটি বৈজ্ঞানিক বিতর্ক? যদি একটি পক্ষ প্রমাণ নির্ভর হয় আর অন্যটি বিশ্বাস নির্ভর, তাহলে কি তাদের একইভাবে উপস্থাপন করা শিক্ষাগতভাবে সঠিক? বিজ্ঞান শিক্ষা শুধু তথ্য দেয় না, এটি শেখার পদ্ধতি। যদি আমরা শিক্ষার্থীদের সামনে বিজ্ঞান এবং অবৈজ্ঞানিক ধারণাকে সমানভাবে তুলে ধরি, তাহলে তারা শিখবে সব দাবি সমানভাবে গ্রহণযোগ্য। এটি একটি বিপজ্জনক ভুল ধারণা। এই অধ্যায়ে আরও আলোচনা করা হয় কিভাবে কিছু শিক্ষক চাপের মধ্যে পড়েন, অভিভাবক, সমাজ, এমনকি প্রশাসনের কাছ থেকেও, যাতে তারা বিবর্তন কম গুরুত্ব দেন বা বিকল্প ব্যাখ্যা অন্তর্ভুক্ত করেন। এটি শুধু শিক্ষার মানকে প্রভাবিত করে না, এটি শিক্ষার্থীর চিন্তার কাঠামোকেও প্রভাবিত করে। এখানে একটি মৌলিক প্রশ্ন, শিক্ষার লক্ষ্য কী? শিক্ষার্থীদের স্বস্তি দেওয়া, নাকি তাদের সত্যের কাছাকাছি নিয়ে যাওয়া? এই অধ্যায় আমাদের শেখায়, শিক্ষা যদি প্রমাণ ভিত্তিক না হয় তাহলে সেটি জ্ঞান নয়, এটি মতামত হয়ে যায়। আর মতামত যদি যাচাই করা না হয় তাহলে তা ভুল ধারণায় রূপ নিতে পারে। তাহলে আপনি কি চান শিক্ষা এমন হোক যেখানে প্রশ্ন করা উৎসাহিত হয়, নাকি এমন যেখানে কোনো প্রশ্নই করা যায় না? কারণ শিক্ষা শুধু আজকের জন্য নয়, এটি ভবিষ্যতের চিন্তাশীল মানুষ তৈরি করে। আর সেই মানুষ যদি শেখে কিভাবে প্রমাণকে মূল্য দিতে হয়, তাহলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা হলো সেই জায়গা যেখানে সত্যের ভিত্তি তৈরি হয়, আর সেই ভিত্তি যদি দুর্বল হয় তাহলে পুরো কাঠামোই ঝুঁকির মধ্যে পড়ে। চ্যাপ্টার 12 ইস্যুস কনসার্নিং রিলিজিয়ন। বিজ্ঞান এবং ধর্ম এরা কি স্বভাবতই পরস্পরের বিরোধী, নাকি তারা ভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং তাই একসাথে সহাবস্থান করতে পারে? এই অধ্যায়ে আমরা সরাসরি মুখোমুখি হই এই জটিল এবং সংবেদনশীল প্রশ্নের। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজ্ঞান কী নিয়ে কাজ করে? প্রাকৃতিক জগৎ, পরীক্ষাযোগ্য ঘটনা এবং প্রমাণভিত্তিক ব্যাখ্যা। অন্যদিকে ধর্ম সাধারণত কাজ করে অর্থ, উদ্দেশ্য এবং মূল্যবোধের প্রশ্ন নিয়ে। এই দুই ক্ষেত্রের কাজ আলাদা, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ধর্ম প্রাকৃতিক জগৎ সম্পর্কে নির্দিষ্ট দাবি করে, যেমন পৃথিবীর বয়স, জীবনের উৎপত্তি বা মহাবিশ্বের গঠন। এই দাবিগুলো যখন বৈজ্ঞানিক প্রমাণের সাথে সংঘর্ষে আসে তখন একটি দ্বন্দ্ব তৈরি হয়। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা আলোচনা করা হয়, মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম। বিজ্ঞান কাজ করে এই নীতির ওপর যে আমরা প্রাকৃতিক ঘটনার জন্য প্রাকৃতিক ব্যাখ্যা খুঁজব। এটি কোনো দর্শনগত দাবি নয়, এটি একটি কার্যকর পদ্ধতি। এটি বলে না অতিপ্রাকৃত নেই, বরং বলে যা পরীক্ষা করা যায় না তা বিজ্ঞানের আওতার বাইরে। এই সীমারেখাটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটি বিজ্ঞানকে সীমাবদ্ধ করে না, বরং এটিকে কার্যকর করে তোলে। এই অধ্যায়ে আরও দেখা যায় সব ধর্মীয় মানুষ বিবর্তনের বিরোধী নয়। অনেকেই তাদের বিশ্বাসকে বৈজ্ঞানিক জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করেন, অর্থাৎ ধর্ম এবং বিজ্ঞান কিছু ক্ষেত্রে সহ অবস্থান করতে পারে যদি তারা নিজেদের সীমা বোঝে। কিন্তু যখন কোনো বিশ্বাস দাবি করে যে
এটি বৈজ্ঞানিক সত্যকে প্রতিস্থাপন করবে, তখন সংঘর্ষ অনিবার্য। এখানে একটি মৌলিক প্রশ্ন, আমরা কি একটি ধারণাকে তার প্রমাণের ভিত্তিতে বিচার করব, নাকি তার ঐতিহ্য বা জনপ্রিয়তার ভিত্তিতে? এই অধ্যায় আমাদের শেখায় সম্মান এবং সমালোচনা একসাথে থাকতে পারে। আমরা মানুষের বিশ্বাসকে সম্মান করতে পারি, কিন্তু সেই বিশ্বাসের দাবিগুলোকে সমালোচনার বাইরে রাখা উচিত নয়। কারণ সত্য নির্ধারণের ক্ষেত্রে কোনো ধারণাই প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাহলে আপনি কি এমন একটি দৃষ্টিভঙ্গি বেছে নেবেন যেখানে প্রশ্নের সীমা নির্ধারিত, নাকি এমন একটি পদ্ধতি যেখানে প্রতিটি দাবি প্রমাণের আলোতে যাচাই করা যায়? এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় সংঘর্ষ সবসময় অনিবার্য নয়, কিন্তু স্পষ্ট সীমারেখা ছাড়া বিভ্রান্তি তৈরি হয়। আর সেই বিভ্রান্তি দূর করার একমাত্র উপায় হল স্বচ্ছ চিন্তা এবং প্রমাণভিত্তিক বিশ্লেষণ। চ্যাপ্টার 13, দ্য নেচার অফ সায়েন্স। বিজ্ঞান এটি কি শুধু তথ্যের একটি সংগ্রহ, নাকি এটি একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা বাস্তবতাকে বুঝতে শিখি? এই অধ্যায়ে আমরা ফিরে আসি একটি মৌলিক প্রশ্নে, বিজ্ঞান আসলে কি? অনেকেই মনে করেন বিজ্ঞান মানে ফ্যাক্ট, কিন্তু বিজ্ঞান শুধুই তথ্য নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে আমরা পর্যবেক্ষণ করি, প্রশ্ন করি, হাইপোথেসিস তৈরি করি এবং পরীক্ষা করি। এই পুরো প্রক্রিয়ার লক্ষ্য বাস্তবতার সবচেয়ে নির্ভুল ব্যাখ্যা খুঁজে পাওয়া। এখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, টেন্টেটিভনেস। বিজ্ঞান তার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ঘোষণা করে না। নতুন প্রমাণ এলে পুরনো ব্যাখ্যা সংশোধন করা হয়। এটি কোনো দুর্বলতা নয়, এটি শক্তি, কারণ এটি বিজ্ঞানকে স্থির নয় বরং গতিশীল করে তোলে। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা উঠে আসে, এমপিরিসিজম, অভিজ্ঞতাবাদ। অর্থাৎ জ্ঞান অর্জন করতে হলে আমাদের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে। শুধু ধারণা বা অনুমান নয়, প্রমাণই এখানে মূল, এবং সেই প্রমাণ অন্যদের দ্বারা যাচাইযোগ্য হতে হবে। এখানে আসে পিয়ার রিভিউ, প্রোডাক্টিবিলিটি, যা নিশ্চিত করে একটি ফলাফল শুধু একজনের মতামত নয় বরং একটি যাচাইযোগ্য বাস্তবতা। এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তিও পরিষ্কার করে, বিজ্ঞান সব কিছু ব্যাখ্যা করতে পারে না, তাই এটি অসম্পূর্ণ। এই বক্তব্যটি আংশিক সত্য কিন্তু বিভ্রান্তিকর, কারণ বিজ্ঞান নিজেই স্বীকার করে তার সীমাবদ্ধতা এবং সেই সীমাবদ্ধতাকেই সে অনুসন্ধানের সুযোগ হিসেবে দেখে। অন্যদিকে যদি কোনো পদ্ধতি নিজেকে প্রশ্নের বাইরে রাখে তাহলে সেটি কখনো উন্নত হতে পারে না। এই অধ্যায় আমাদের শেখায় বিবর্তন কোনো বিশ্বাস ব্যবস্থা নয়, এটি একটি টুল যার মাধ্যমে আমরা সত্যের কাছাকাছি যেতে পারি, এবং এই টুলটি কাজ করে সন্দেহ, সমালোচনা এবং প্রমাণের মাধ্যমে। তাহলে আপনি কি এমন একটি পদ্ধতি বেছে নেবেন যা নিজেকে কখনো প্রশ্ন করে না, নাকি এমন একটি পদ্ধতি যা নিজের ভুল থেকেই শেখে? কারণ বিজ্ঞান আমাদের শুধু উত্তর দেয় না, এটি আমাদের শেখায় কিভাবে সঠিক প্রশ্ন করতে হয়, আর সঠিক প্রশ্নই সঠিক উত্তরের প্রথম ধাপ। চ্যাপ্টার 14, ইভলিউশন অ্যান্ড ক্রিয়েশনিজম ইন দ্য মিডিয়া অ্যান্ড পাবলিক অপিনিয়ন। আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা যেভাবে কোনো বিষয় বুঝি তার অনেকটাই নির্ভর করে আমরা সেটি কোথা থেকে শুনছি? বই, সংবাদ মাধ্যম, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, এই সব কিছু মিলে গড়ে তোলে আমাদের পাবলিক অপিনিয়ন। এই অধ্যায়ে আমরা দেখি বিবর্তন এবং সৃষ্টিভিত্তিক ধারণা কিভাবে এই মাধ্যমগুলোর মাধ্যমে উপস্থাপিত হয় এবং কেন অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। প্রথমেই মিডিয়া রিপ্রেজেন্টেশন। মিডিয়া প্রায় চেষ্টা করে দুই পক্ষকে সমানভাবে দেখাতে, যেন এটি একটি ব্যালেন্স ডিবেট। একদিকে একজন বিজ্ঞানী, অন্যদিকে একজন ক্রিয়েশনিস্ট, দুজনকেই একই ওজন দেওয়া হয়। শুনতে এটি ন্যায্য মনে হতে পারে, কিন্তু এখানে একটি সমস্যা আছে, এটি ফলস ব্যালেন্স। অর্থাৎ এখানে একটি পক্ষ প্রমাণ এবং বৈজ্ঞানিক ঐক্যমতের উপর দাঁড়িয়ে, আর অন্যটি বিশ্বাস বা অপ্রমাণিত দাবির ওপর, তবুও তাদের সমানভাবে উপস্থাপন করা। ফলাফল কি? দর্শক বা শ্রোতা মনে করে বিতর্ক এখনও খোলা আছে, যখন বাস্তবে
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মৌলিক প্রশ্নগুলো অনেক আগেই সমাধান হয়েছে। এই অধ্যায়ে আরও দেখা যায় পাবলিক ওপিনিয়ন প্রায় বৈজ্ঞানিক প্রমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কেন? কারণ মানুষ শুধু তথ্যের উপর সিদ্ধান্ত নেয় না, এখানে কাজ করে ব্যক্তিগত বিশ্বাস, সংস্কৃতি, পরিচয় এবং আবেগ। এই সব কিছু মিলিয়ে একটি ধারণা গ্রহণ বা প্রত্যাখ্যান করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপলব্ধি, ইনফরমেশন অ্যালোন ইজ নট ইনাফ, অর্থাৎ শুধু তথ্য দিলেই মানুষ মত পরিবর্তন করবে না। কারণ মানুষ অনেক সময় এমন তথ্য বেছে নেয় যা তার আগের বিশ্বাসকে সমর্থন করে। এটিকে বলা হয় কনফার্মেশন বায়াস। এই অধ্যায়ে আরও আলোচনা করা হয় কিভাবে শিক্ষা, মিডিয়া এবং জনমত একে অপরকে প্রভাবিত করে। যদি মিডিয়া বিভ্রান্তিকর বার্তা দেয় তাহলে জনমত প্রভাবিত হয়, আর সেই জনমত পুনরায় শিক্ষা ও নীতিতে প্রভাব ফেলে। এটি একটি চক্র। তাহলে প্রশ্ন, এই চক্র ভাঙা যাবে কিভাবে? উত্তর, সমালোচনামূলক চিন্তার মাধ্যমে। যখন আমরা শিখি তথ্যকে যাচাই করতে, উৎসকে প্রশ্ন করতে এবং যুক্তির ভিত্তিতে বিশ্লেষণ করতে, তখন আমরা বিভ্রান্তি কমাতে পারি। এই অধ্যায় আমাদের শেখায় সত্য শুধু প্রমাণের বিষয় নয়, এটি যোগাযোগেরও বিষয়। যদি সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপন না করা হয় তাহলে ভুল ধারণা সহজেই জায়গা করে নেয়। তাহলে আপনি কি শুধু শুনে বিশ্বাস করবেন, নাকি খুঁজে দেখবেন যে তথ্যটি পাচ্ছেন তার ভিত্তি কী? কারণ আজকের বিশ্বে তথ্যের অভাব নেই, অভাব সঠিকভাবে চিন্তা করার। আর সেই চিন্তাই নির্ধারণ করবে আপনি সত্যের কাছাকাছি যাবেন নাকি বিভ্রান্তির মধ্যে হারিয়ে যাবেন। এই পুরো আলোচনায় আমরা দেখেছি শুধু বিবর্তন বনাম সৃষ্টি নয়, বরং আরও গভীর কিছু। আমরা জেনেছি বিজ্ঞান কিভাবে কাজ করে, কিভাবে এটি নিজেকে সংশোধন করে এবং কেন নিশ্চিততা নয় বরং নির্ভুলতার দিকে এগিয়ে যায়। আমরা দেখেছি বিশ্বাস কিভাবে গড়ে ওঠে, কিভাবে তা সমাজ, শিক্ষা এবং মিডিয়ায় প্রভাব ফেলে এবং কখন তা প্রমাণের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো এটি কোনো নির্দিষ্ট বই, কোনো নির্দিষ্ট মতবাদ বা কোনো নির্দিষ্ট বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি পদ্ধতির প্রশ্ন যে আমরা কিভাবে জানব কিছু সত্য। যদি আমরা এমন একটি পদ্ধতি বেছে নিই যা প্রশ্নকে সীমাবদ্ধ করে, যা নিজেকে সংশোধন করতে চায় না, তাহলে আমরা থেমে যাব। কিন্তু যদি আমরা এমন একটি পথ বেছে নেই তাহলে প্রতিটি দাবি প্রমাণের আলোতে যাচাই করা হয়, তাহলে আমরা এগিয়ে যেতে পারব, হয়তো ধীরে, হয়তো অনিশ্চয়তার মধ্য দিয়ে, কিন্তু আরও সৎভাবে। এই বই আমাদের একটি জিনিস শেখায়, বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব শুধু মতের পার্থক্য নয়, এটি পদ্ধতির পার্থক্য, এবং সেই পদ্ধতি নির্ধারণ করে আমরা সত্যের কতটা কাছাকাছি যেতে পারব। তাহলে আপনি কি বেছে নেবেন? একটি সহজ উত্তর যা প্রশ্নকে থামিয়ে দেয়, নাকি একটি কঠিন পথ যেখানে প্রশ্ন কখনো শেষ হয় না? কারণ সত্য সবসময় সহজ নয়, কিন্তু সত্যের প্রতি সততা সবসময় মূল্যবান। যদি এই দীর্ঘ আলোচনাটি আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে তাহলে সেটি এর উদ্দেশ্য। আপনি একমত হন বা না হন, প্রশ্ন করতে থাকুন, বিশ্লেষণ করতে থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের চিন্তার দায়িত্ব নিজেই নিন। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বইয়ের বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর লিসেনিং টু কথনিকা। স্টে কিউরিয়াস, স্টে রেশনাল।